আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সর্বপ্রথম কেমিস্ট্রি ক্লাস নেব। সবার প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে চন্দন কুমার রায়। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স থেকে মাস্টার্স। এই অনার্স এবং বর্তমান মাস্টার্স চলতেছে। পাশাপাশি আমি একটা রাজশাহী প্যারামেডিকেলে প্রতিটি শিক্ষক হিসেবে আছি রসায়ন বিষয়ে। তো আজকে আমি তোমাদের সর্বপ্রথম রসায়ন ক্লাস নেব। অনেক স্টুডেন্ট মনে করে রসায়ন খুবই কঠিন, কিন্তু আসলে আমরা যদি দেখি ঘুম থেকে ওঠার পর থেকে স্টার্ট করে একবারে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমরা যে যে কাজকর্মগুলো করি সবকিছু রসায়নের ভিতর অন্তর্ভুক্ত। এই জন্য রসায়ন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রসায়নটা হচ্ছে আমাদের একেবারে বাস্তব জীবনের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে এক, মানে দৈনন্দিন জীবনে যা যা আমরা করি তাই রসায়নের অন্তর্ভুক্ত। তাই সবার প্রথমে আমরা রসায়নের সংজ্ঞা জানবো। রসায়ন সংজ্ঞা কাকে বলে? এখন রসায়নের সংজ্ঞা জানতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে পদার্থ কাকে বলে। সবার প্রথমে আমাদের জানতে হবে পদার্থ। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আমরা রসায়নের সংজ্ঞা সম্বন্ধে খুব সুন্দর করে জানতে পারবো। পদার্থের ইংরেজি হচ্ছে ম্যাটার। অনেকে আবার এটাকে সাবস্ট্যান্স বলে, তবে সাবস্ট্যান্স থেকে ম্যাটারটা বেশি ইউজ হয়। তো এই আলোচনায় পদার্থ হতে গেলে অবশ্যই দুইটি শর্ত পূরণ করতে হবে। দুইটি শর্ত কি কি? এক নাম্বার হচ্ছে ভর থাকতে হবে, মাস বি। আর দুই নম্বরে হচ্ছে আয়তন অথবা স্থান দখল করতে হবে। যার আয়তন আছে সেই স্থান দখল করবে, স্থান দখল করতে হবে। তাহলে এই দুইটা শর্ত পূরণ করলে কেবলমাত্র পদার্থ হবে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, এই কলমটার একটা ভর আছে 1 গ্রাম বা 2 গ্রাম। আবার এটা যদি আমরা কোনো জায়গায় রাখি তাহলে সেটা স্থান দখল করবে, তার মানে এই কলমটা একটা পদার্থ। আবার যদি আবার যদি আমরা কেমিস্ট্রি বইটার কথা চিন্তা করি, কেমিস্ট্রি বইটার একটা ওজন আছে এবং সেটা কোনো জায়গায় রাখলে সেটা একটা স্থান দখল করে, তার মানে সেটা একটা পদার্থ। আবার অনেক সময় ছোটবেলায় আমাদের দেখা যায় যে বাপ মায়েরা আমাদের গালি দিত অপদার্থ। এখন এটা কি সঠিক না ভুল? কারণ আমার কথা যদি আমি চিন্তা করি, আমার নির্দিষ্ট একটা ভর আছে এবং আমি যে কোনো জায়গায় দাঁড়ালে অবশ্যই আমি স্থান দখল করি, অথবা আমার একটা আয়তন আছে, তার মানে আমি অবশ্যই একটা পদার্থ। তার মানে বাপ মারা যে মজা করে গালি দিত তুমি একটা অপদার্থ, এটা তাহলে ভুল। যখন বলবে তখন আমরা ভুলটা ধরে নিই না আমরা পদার্থ। এখন রসায়নের সংজ্ঞা জানতে গেলে এই যে পদার্থটা আমরা জানলাম, এই রসায়নের সংজ্ঞা জানতে গেলে তিনটা জিনিস আমাদের আরো জানতে হবে। কি কি? এক নম্বর হচ্ছে পদার্থের গঠন, ইংরেজিতে বলতে গেলে স্ট্রাকচার অফ ম্যাটার। দুই নম্বরে হচ্ছে পদার্থের ধর্ম, এই ধর্ম ইংরেজিতে বলতে গেলে প্রপার্টিজ অফ ম্যাটার। এই আমরা জানি ধর্মের ইংরেজি রিলিজিয়ন। রিলিজিয়ন কথাটা শুধুমাত্র আমাদের মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই পদার্থের ক্ষেত্রে প্রপার্টিজ কথাটা ব্যবহৃত হয়। আর তিন নম্বর জিনিসটা হলো পদার্থের পরিবর্তন, ইংরেজিতে বলতে গেলে চেঞ্জেস অফ ম্যাটার। এখন এই তিনটা জিনিস যদি একসাথে থাকে তাহলে সেটাই হবে রসায়নের সংজ্ঞা। তার মানে রসায়নের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে রসায়ন। রসায়ন যে শাখা, বিজ্ঞানের যে শাখা। ইংরেজিতে যদি আমরা লিখতে যাই, the branch in which deals the structure of matter, দিয়ে properties of matter and changes of matter is called হচ্ছে chemistry। বুঝা গেছে? এবার আমরা উদাহরণে আসি। বলতে আমরা ছোট থেকে একটা কথা শুনি যে কয়লা দিলে ময়লা যায়, এরকম একটা কথা আমরা প্রায় শুনি। এখন আমরা এই যে কয়লা জিনিসটা আমরা সবাই মোটামুটি দেখছি, এখন এই কয়লার গঠনটা কি, কয়লা কি দিয়ে গঠিত কেউ জানেন আপনারা? কয়লা মূলত কার্বন দিয়ে গঠিত। তাই প্রথমত কি ছিল রসায়নের সংজ্ঞার মধ্যে? গঠন। তাহলে কয়লার গঠনটা কি? কার্বন দিয়ে গঠিত। এবার দ্বিতীয় নম্বরে আসি, কয়লা দেখতে কেমন? কুচকুচে কালো না? এই কালোটা হচ্ছে কয়লার কি ধর্ম।
তাহলে কয়লার ধর্ম হলো কালো। আবার এই কয়লা মানে কার্বনের সাথে যদি আমরা অক্সিজেনের বিবাহ দিই, সাপোজ কার্বনের সাথে অক্সিজেনের বিবাহ দিলাম, তাহলে কি হলো? কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এই যে কার্বন ডাই অক্সাইড, এটা সম্পূর্ণরূপে কার্বন এবং অক্সিজেনের থেকে ভিন্ন একটা পদার্থ। কাজে সম্পূর্ণরূপে যদি একটা আলাদা পদার্থ তৈরি হয়, তাহলে সেটা হলো পদার্থের পরিবর্তন। তাহলে এখানে পরিবর্তনটা কি হলো? 3 নম্বরে কার্বন ডাই অক্সাইড। তার মানে এই যে টোটাল বিষয়টা কয়লা থেকে শুরু করে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া পর্যন্ত যে বিষয়টা যেই ব্রাঞ্চে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রসায়ন। বুঝা গেছে রসায়নের সংজ্ঞা? আচ্ছা, রসায়নের সংজ্ঞা এবার আমরা জানলাম। এবার আমরা জানবো যে জিনিসটা নিয়ে পড়াশোনা করতেছি সেই জিনিসটা কে আবিষ্কার করছে। এটা যদি আমরা না জানি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আমরা 9 10 পর্যন্ত পড়ে সব শেষ করে যদি কেউ জিজ্ঞাসা করে যে রসায়নের জনক যদি না পারে, তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যায়। তো খুব সংক্ষেপে বলি, সর্বপ্রথম গবেষণা করেন হচ্ছে, তার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়া। জাবির ইবনে হাইয়া। এজন্য এই জাবির ইবনে হাইয়াকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়, কিন্তু সব সময় বলা হয় না। কারণ কি? কারণ হচ্ছে ইনি যেগুলো গবেষণা করেছিলেন একেবারে ইনিশিয়াল, সবার প্রথমের দিকে। তো সবার প্রথমের দিকে গবেষণা করার ফলে ইনার গবেষণার যে মূল বিষয়বস্তুগুলো এগুলো ছিল রহস্যময়, কোনোটারে কোনো কিছু ঠিকঠাক ছিল না। এজন্য এটাকে কখনো কখনো রসায়নের জনক কেউ কেউ বলে থাকে। পরবর্তীতে অ্যান্টনি ল্যাভোইসিয়ে ইনার যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, খুব সুন্দরভাবে গবেষণা করেন। এজন্য অ্যান্টনি ল্যাভোইসিয়েকে বলা হয় আধুনিক রসায়নের জনক। তাহলে আধুনিক রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। নইলে হলো আপনার ভ অ্যান্টনি ল্যাভোইসিয়ে, এটা গেল রসায়নের জনক। এবার আমরা চলে আসি পর্যায় সারণী। পর্যায় সারণী হলো এমন একটা বিষয়, পর্যায় সারণী। পর্যায় সারণী হলো এমন একটা সারণী যে আজ পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলোকে একটা যে সারণীর মধ্যে রাখা হয়েছে, সেই সারণীটাকে বলা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীটা আমরা দেখি মূলত এরকম টাইপের, এরকম টাইপের কিছুটা। মানে এগুলোতে সব কি আছে? মূল আছে। এগুলোতে সব মূল আছে। নিচেও আবার দুইটা সারি আছে। এই সারিটার নাম হচ্ছে ল্যান্থানাইট, আর পরের সারিটার নাম হচ্ছে অ্যাক্টিনাইট। এইগুলো পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে টোটাল মূল হচ্ছে 118টা। টোটাল মূল 118টি। এই 118টির মধ্যে ধাতু বলা হয় 94টি। 94টি ধাতু। 18টা তাহলে কয়টা হলো? 4 8 12 2 10 102। না 102 তো না, 112। আর বাকি 6টা হচ্ছে উপধাতু। উপধাতু বা অপধাতু। এই তিনটা জিনিস, উপধাতু বা অপধাতু, ধাতু, অধাতু, উপধাতু বা অপধাতু। এখন ধাতু অধাতু উপধাতু কি? এখন আমরা ওই জায়গায় যাব। ধাতু অধাতু উপধাতু কি? তো ধাতু অধাতু উপধাতু, ধাতু অধাতু উপধাতু জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা মনে করলাম এটা একটা পরমাণু, ধরলাম এটা একটা পরমাণু। এই পরমাণুর সবার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে NU দ্বারা বলা যায়। এটা হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের বাইরে যে এই যে এগুলো দাগ থাকে এগুলোকে বলা হয় কক্ষপথ। এগুলোকে বলা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথগুলোর কাজ কি? এখানে থাকে ইলেকট্রন, মানে এই জায়গাগুলোতে কে চলাচল করে? ইলেকট্রন চলাচল করে। কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে প্রোটন আর নিউট্রন, আর বাইরের যে কক্ষপথ সেগুলোতে থাকতেছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনের কিছু একটা ধারণ ক্ষমতা আছে। বিজ্ঞানী বোর এটা একটা ধারণ ক্ষমতার সূত্র দিয়েছে। সেই সূত্রটা হচ্ছে 2n²। এই n টা হচ্ছে কি? কক্ষপথের সংখ্যা। তাহলে আমরা যদি n এর মান 1 ধরি তাহলে সূত্রটা হয় কি? 2 * 1² সমান হচ্ছে 2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
দুইটি। আবার n সমান যদি 2 ধরি তাহলে 2 * 2 স্কয়ার এটা আছে 8, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। আবার n = 3 ধরলে 2 * 3 স্কয়ার করে হচ্ছে 18, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। মানে এই প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধরতে পারবে কয়টা? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরের কয়টা? 8টা। টোটাল হলো কয়টা? 10টা। আবার তৃতীয় শক্তি স্তরের কয়টা? 18টা। টোটাল কয়টা? 28টা। এরকম হবে আগামী এই যে সিকোয়েন্স 2 8 18 এটা একটা ধারার মতো হইল না, এটাকে বলা হচ্ছে ম্যাজিক সংখ্যা। এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। এটার উপর ডিপেন্ড করে আমরা এখন নির্ণয় করব কোনটা ধাতু, কোনটা অধাতু আর কোনটা উপধাতু। আচ্ছা, প্রথমে আসি ধাতু। তাহলে ধাতুর সংখ্যা হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করে তাদেরকে বলা হয় ধাতু। আর অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। কিভাবে বুঝবো কারা ধনাত্মক আয়ন গঠন করবে, কারা ঋণাত্মক আয়ন গঠন করবে? এই যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তার মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি প্রথম শক্তি স্তর হয়, তার মানে এখানে একটা ইলেকট্রন থাকতে পারবে, এখানে একটা ইলেকট্রন থাকতে পারবে। তার মানে এই দুইটা থাকলে এটা হচ্ছে পূর্ণ। আবার দ্বিতীয় শক্তি স্তরে যদি চলে আসি, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ধরতে পারবে কয়টা? আরো 8টা। এই 2টা 4টা 6টা 8টা। এই যে 10টা যদি থাকে তাহলে সেটা হবে পূর্ণ। 10টার কম যদি থাকে তাহলে সেটা হবে অপূর্ণ। এখন 10টার কম কি হতে পারে? 9টা 8টা 7টা 6টা। আবার 10টার বেশি এরকম হতে পারে। 10টার বেশি কি হতে পারে? 11 12 13 এরকম। বোঝা গেছে? এখন কোথায় হলো কারা ত্যাগ করবে? যারা এই স্থিতিশীলতার বাইরে থাকবে, মানে 10টার বাইরে। 10টার বাইরে কি কি থাকবে? 11 12 13 14। তার মানে ধাতু হবে তারাই যাদের পারমাণবিক সংখ্যা আছে 11 12 13 বেশি আছে। 11 পারমাণবিক সংখ্যা আছে কার? সোডিয়ামের 11। এই সোডিয়াম কয়টা ত্যাগ করবে? একটা। হবে কি? সোডিয়াম প্লাস। একটা ত্যাগ করছে এজন্য একটা প্লাস। টোটাল ইলেকট্রন হবে 10টা। বোঝা গেছে? আবার এবার আসি অধাতু। অধাতু জায়গায় 10 এর কম ধরবো কি? যেমন ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে 9। তাহলে ফ্লোরিন যদি একটা গ্রহণ করে তাহলে তার 10টা হবে, মানে স্থিতিশীল হবে একটা। তাহলে ফ্লোরিন যদি একটা 9 ছিল, একটা গ্রহণ করলো মানে যোগ, তাহলে ফ্লোরিন মাইনাস, তাহলে এখানে দেখা যাবে 10টাই হচ্ছে অধাতু। সোডিয়াম হচ্ছে ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু। কিন্তু এখানে একটা কথা আছে। কথা হচ্ছে কি যে ধাতু কয়টা ত্যাগ করবে এবং অধাতু কয়টা গ্রহণ করবে। তো এটা হচ্ছে আমাদের যে মডার্ন যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি থিওরি অনুযায়ী একটা মূল সর্বোচ্চ একটা 2টা অথবা 3টা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করতে পারবে। একটা 2টা বা 3টা। তাহলে এখন যদি আমরা 10 এর পরে 3টা যদি ধরি ধাতু হিসেবে, তাহলে কি কি আসে? সোডিয়াম আসে, ম্যাগনেসিয়াম 12 আর আসে অ্যালুমিনিয়াম 13। আর অধাতু হিসেবে যদি ধরি 10 এর দিকে ক্লোরিন 9, তারপর হচ্ছে অক্সিজেন 8 আর হচ্ছে নাইট্রোজেন 7। এবারটা হবে অধাতু, এবারটা হবে ধাতু। এবারে তাহলে আমরা ধাতু আর অধাতু নির্ণয় করব। আরেকটা জিনিস থাকলো উপধাতু। উপধাতু জিনিসটা হলো কি? এই 3টা বাদ দিয়ে, মানে 3টা ত্যাগ অথবা 3টা গ্রহণ বাদ দিয়ে যেগুলো থাকে সেটা হলো উপধাতু। যেমন সিলিকন, তারপরে হচ্ছে জার্মেনিয়াম, এগুলোকে বলা হয় যেমন ধাতু। ধাতুর মধ্যে আমরা আসতে পারি যেমন আয়রন, লোহা, তারপর আসতে পারি কপার, তামা। এবার আসি অধাতু। অধাতুর মধ্যে আসতে পারি হাইড্রোজেন, তারপর অক্সিজেন আর উপধাতু। উপধাতু হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। এগুলো সাধারণত আমরা খুব কম নাম শুনি, কারণ এগুলা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই জন্য এগুলোর সাথে আমরা খুব কম পরিচিত। আচ্ছা, গেল শেষ করে দাও। এবার আমরা বিক্রিয়া আসি, যেটা নিয়ে আমরা খুব ভয় পাই, এই বিক্রিয়া। যেমন ধরলাম সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে HCl
ক্লোরোফর্ম ক্লোরিন এখানে আছে অলরেডি। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই বিক্রিয়া করার ক্ষেত্রে আমাদের আগে এই দুটাকে ভাঙাই দেব। বোঝা গেছে? এখানে ধাতু হচ্ছে সোডিয়াম, অধাতু হচ্ছে ক্লোরিন। এখানে ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম আর অধাতু হচ্ছে অক্সিজেন। তাহলে বিক্রিয়া করার নিয়ম হচ্ছে এর প্লাসটার সাথে এর মাইনাসটা বিক্রিয়া করবে আর এই প্লাসটার সাথে এর মাইনাসটা বিক্রিয়া করবে। তাহলে সোডিয়ামের সাথে কি আসবে? অক্সিজেন। এখানে সোডিয়াম পরে হচ্ছে অক্সিজেন। দ্বিতীয় কাজ হলো যোজনী চার্জ হবে। সোডিয়ামের যোজনী কত? 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো Na2O। বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে যোজনীগুলো মুখস্থ করে নিতে হবে। যোজনীগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এবার আসি ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন। তাহলে প্রথমে ধাতু বসবে, তারপরে অধাতু বসবে। এর যোজনী মল লেখা থাকবে, এর যোজনী আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা বিক্রিয়া করব।